আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মুভি বাংলা টেলিভিশনের নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আপনারা জানেন যে আমরা আমাদের এই স্টুডিওতে কোনো না কোনো আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে থাকি। ঠিক তেমনি আজকেও একজন আইনজীবী আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তিনি হলেন মোহাম্মদ মুজিবুর রহমান মিয়াজি। দর্শক, আজকে যে বিষয় নিয়ে তার সাথে আলোচনা করব, বিষয়টি হচ্ছে এসিড নিয়ন্ত্রণ ও অপরাধ আইন। কেমন আছেন? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। আচ্ছা, আপনার কাছে আমার প্রথম যে কোশ্চেনটি হবে যে এসিড দমন ও নিয়ন্ত্রণ আইন সম্পর্কে। এই আইনটির কার্যকারিতা কতটুকু এবং এটার প্রচলন কবে, এটা একটু বলবেন? এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইন ২০০২ সালে চালু হয় এবং এটা ২০১০ সালে এটা সংশোধিত হয়। এই এইটার কার্যকারিতা হচ্ছে যে এটা আমাদের সমাজের একটা নারী নির্যাতন যেমন একটা সামাজিক খুব ভয়াবহ রূপ আমাদের সমাজে ভয়াবহ রূপে দেখা দিয়েছে, ঠিক এসিড নির্যাতন আইনটাও আমাদের সমাজে এটা ভয়াবহ একটা রূপ ধারণ করেছে। এটা পূর্ব ছিল, এখনও আছে। তো এসিড এই নিয়ন্ত্রণে এই যে অপরাধ দমনের আইনটা যে পাশ করা হয়, এটার কার্যকারিতা আমাদের অনেক সুফল আমরা পাচ্ছি। যেমন আমাদের প্রতিটি জেলায় বাংলাদেশের প্রতিটি জেলায় একজন জেলা জজ ও দায়রা জজকে বিচারক হিসাবে এসিড নিয়ন্ত্রণ অপরাধের জন্য একটা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আচ্ছা, এটা সুফলও আমরা পাচ্ছি। পরবর্তী কোশ্চেন হলো, এই আইনটি মানে যে এসিড দমন ও নিয়ন্ত্রণ আইন, কিন্তু আমি যতটুকু জানি এসিড যেটা নিক্ষেপ, বিশেষ করে কিন্তু এগুলো নারী ও শিশুদের উপরেই বেশি নিক্ষেপ হচ্ছে। এখন এটা কতটুকু মানে এখন বর্তমানে এই আইনটি কতটুকু মানে কমে আসছে সেটা আমি জানতে চাচ্ছি। মানে এই আইনটি যে কতটুকু কার্যকর হচ্ছে, মানে এটা জানতে চাচ্ছি। জি, আইনটা করার ফলে ২০০২ সালে যখন আইনটি পাশ করা হয়, এরপরের থেকে এই আইনটি প্রয়োগের ফলে আমাদের অনেকটাই কমে আসতেছে। তবে এর প্রেক্ষাপটটা আবার অন্যদিকে। যেমন এটা শুধু আমরা এখন বলতেছি যে আপনি যেমন বললেন, এটা এক ক্ষেত্রে ঠিক আছে যে নারীদের উপরেই বিশেষ করে এটা অ্যাসিডটা নিক্ষেপ করা হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নারী ব্যতীত শিশু, পুরুষ সবার উপরেই অ্যাসিড নিক্ষেপ করা হচ্ছে এবং এই আইনটার আমরা সুফলও পাচ্ছি। এই আইনটার প্রয়োগের ফলে আমরা এটা আমাদের সুফলও পাচ্ছি। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে আপনি যে বলেন ২০০২ সাল থেকে মামলাটি মানে মানে ২০০২ সালে এটা প্রকাশ পায় আইনটি, কিন্তু গ্যাজেট হয়েছে ২০১০ সালে। ১০ সালে কিন্তু আদালতে কি এটা ২০১০-এর পরেই কি এটা প্রচলন হয়ে আসতেছে? মানে এটা জানতে চাচ্ছিলাম। মানে ১০-এর পর থেকে কি মানে আইনটি কি আদালতে মানে সব জায়গায় সর্বক্ষেত্রেই তো চলতেছে এই আইনটি এখন পর্যন্ত? জি, ২০১০ সাল থেকে এটার কার্যকারিতা মানে সঠিক যে সংশোধিত হওয়ার পরে সঠিকভাবে এটার কার্যকারিতা চলতেছে এখন। ২০১০ সাল থেকে এটার কার্যকারিতা শুরু হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে যাকে অ্যাসিড নিক্ষেপ করা হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় সে তো ভিকটিম, সে তো মামলা করতেও পারতেছে না বা বিভিন্ন কারণে সে মেডিকেলে। এখন এই মামলার বাদী কে হতে পারে? মানে তার পক্ষে কে হতে পারে? এই মামলার বাদী হতে পারে যেমন তার অভিভাবক প্রতিনিধি হিসাবে যিনি আছেন, উনি এটার বাদী হবেন। আর এটা মামলাটি কোথায় মানে কোথায় রুজু করা হয়, আদালতে না থানায়? মামলাটি আদালতও থানাও রুজু করতে পারে বা এটা সংশ্লিষ্ট আদালতও এটা রুজু করতে পারে। মানে ক্ষেত্রটা সেম একই আর কি, জি। আচ্ছা, এখানে দেখা গেল যে আপনি যেটা বললেন যে আদালতে প্রেরণ করা যায়, থানাও প্রেরণ করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরেন থানায় করলো, আসামিও ধরেন গ্রেপ্তার হলো। আসামিরও তো একটা মৌলিক অধিকার আছে তার জামিন পাওয়ার যে এই বিষয়টা। তখন সে কি করতে পারে গ্রেপ্তার হওয়ার পরে? আসামি গ্রেপ্তার হওয়ার পরে এটা তার সে জামিন পাওয়ার জন্য সে সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করতে পারে। মানে একজন আইনজীবী আইনজীবীর শরণাপন্ন হয়ে মামলা দায়ের করবে, যে মামলা মানে সে জামিনের জন্য জামিনের জন্য সে আবেদন করবে আর কি। আচ্ছা, মানে সে তাকে যদি আদালত মনে করে জামিন দিতেও পারে অথবা তাকে জামিন না মঞ্জুর করতে পারে। সেক্ষেত্রটা কি? ধরেন সে জামিন পেল না, মানে এখন সে জামিনের একটা মেয়াদ দিল, তখন সে কি করতে পারে? সে উচ্চ আদালতে যেতে পারে। যদি জামিন নামঞ্জুর করে তাহলে সে উচ্চ আদালতে মামলা করবে, আপিল করবে।
মানে তার উপরের আদালতে যে সে জামিনের প্রেয়ার করবে। জামিনের জন্য আবেদন করবে। আচ্ছা, আর পরবর্তী যে জিনিসটা আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসামি ধরেন অনেক ক্ষেত্রে তো জামিন এগুলো দেয় না সহজে, আর ধরেন জামিন পেল কোনো এক সময়, যে জামিনের পরবর্তী পদক্ষেপগুলো কি তার? জামিনের পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে সাক্ষী পর্যন্ত সে হাজিরা দিবে, হ্যাঁ, এবং এটা হয়তো মোটামুটি 4-5 বছর চলার পরে যদি দেখা যায় যে সাক্ষী শেষ, এরপর একটা সময় হয়তো বা সাক্ষী আসতেছে না, তখন এটা আদালত তার এখতিয়ার বলে, আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে এটা মামলাটা শেষ করে দিতে পারেন, তাকে মুক্তি দিতে পারেন। আচ্ছা, এই বিষয়ে আপনার সাথে আরও আলোচনা করব। দর্শক, তার আগে ছোট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসছি, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে এসেছি আইন বিষয়ক অনুষ্ঠান জানতে চাই। দর্শক, আজকে আমাদের এই পুরো অনুষ্ঠানে আছেন আমার সাথে অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান মিয়াজি, ঢাকা জজ কোর্ট। আচ্ছা, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, যে এসিড নিয়ন্ত্রণ আইনের যে আসামি যে জামিনের পরের যে ক্ষেত্রটি, আপনি যেটা বললেন যে সে হয়তো জামিনের পরে যেই কারণগুলো আছে, মানে সে হয়তো মানে যতদিন সাক্ষী না আসবে ততদিন সে হাজিরা দিয়ে যাবে, সাক্ষী আসলেও তাকে হাজিরা দিতে হবে, কিন্তু তার মামলার প্রসিডিউরগুলো মানে পরবর্তী পদক্ষেপগুলো মানে আগাতে থাকবে। জি, এখন আমি যেটা জানতে চাচ্ছি, যে বললেন যে 5 বছর পর্যন্ত অনেক সময় কিছু কিছু আদালত সেটা ওয়েট করে যে সাক্ষীদেরকে ওই যে সমন বা যেটাকে বলে যে আপনার ওয়ারেন্ট দিল বা দিল, তারপরে পাওয়া গেল না, সেক্ষেত্রে হয়তো আপনি বললেন যে আসামিকে খালাস দিতে পারে। জি। এখন আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, যে আসামি ধরেন এই মামলা থেকে খালাস পেল না, মানে সাক্ষীদার আসলো এবং সাক্ষীদার পক্ষেও মানে রিলিফ পেল না, মানে সেই ক্ষেত্রে আসামির সাজা হয়ে গেল। কিন্তু আমি আরেকটা বিষয় জানি তার আগে, যে আসামির সাজা কত হতে পারে মানে এই মামলার ক্ষেত্রে, যে এসিড নিয়ন্ত্রণ আইনে? আসামির এসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের 4 দ্বারা বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অ্যাসিড নিক্ষেপ করে, তাহলে সেই ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে পারে, অথবা যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হতে পারে। তদুপরি অতিরিক্ত হিসাবে অনূর্ধ্বে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমি যতটুকু জানি যে অ্যাসিড নিক্ষেপের কারণে অনেক সময় তো মৃত্যুও হয়, সেক্ষেত্রে আমি জানি যে তাকে হয়তো মৃত্যুদণ্ড দণ্ডিত করা হয় যে আসামি হয়। এটাও কি আইনে আছে? এই আইনে যে আছে, এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মানে তার মানে অ্যাসিড পরিমাণের উপর নির্ভর করে যে তার শাস্তিটা কি হবে, মানে সে কতটুকু তাকে নিক্ষেপ করেছে এবং কতটুকু তার ক্ষতি হয়েছে, ওই অনুযায়ী সাজাটা হবে। আর এই মামলাটার বিচারটা মানে কি করে, কোন আদালত করে? আপনি তো একটু আগে বলেছিলেন যে মানে এটা কি জেলা দায়রা জজ আদালতের যে সমান মর্যাদা সেই মানে স্পেশাল যে ট্রাইব্যুনাল, ওইগুলো আদালতে বিচারগুলো হয়। জি, স্পেশাল ট্রাইব্যুনালে। মানে এটা প্রথম অবস্থায় আপনি যেটা বললেন যে ম্যাজিস্ট্রেট আদালতে, যে পরবর্তীতে এটা হয়তো তার ইখতিয়ারের দিন আদালতে প্রেরণ করা হয়। আদালতে প্রেরণ করলে ওই আদালতই এটা পরিচালনা করবে। আচ্ছা, আপনার কাছে আরেকটা যে বিষয়টা, যে সর্বশেষ যে স্টেজ আপনি যেটা বললেন যে আসামি তো খালাস পেলে তো আর কোনো কথাই না, হয়তো বা তার যে রাষ্ট্র যে বাদী থাকে সে হয়তো আপিল করতে পারে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আর এখানে আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আসামির যদি সাজা হয়ে গেল তখন আসামি কি করতে পারে? আসামির সাজা হয়ে গেলে আসামি তার এই মামলা থেকে প্রতিকার পাওয়ার জন্য সে উচ্চ আদালতে জামিনের জন্য আপিল করতে পারে। জি। আচ্ছা, আপিল ধরেন করলো, আপিলও তো ইচ্ছা করলে তার সাজাটা কমাতেও পারে বা বাড়াতেও পারে, মানে ওইটাই রাখতে পারে, সরি মানে ওইটা রাখতে পারে অথবা কমাতে পারে, বা এটা তার এটা আদালতের ইচ্ছাধীন, উচ্চ আদালতের ইচ্ছাধীন, ইচ্ছা করলে এটা বহাল থাকবে অথবা কমাতে পারে। মানে আমার এটা হলো সর্বশেষ আশ্রয়স্থল। আবার আমি যতটুকু জানি যে মৃত্যুদণ্ড যে ক্ষেত্রটা হয়, দেখা গেল যে আপনার মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু ওইটাই বহাল রাখলো, মৃত্যুদণ্ড আর কোনো চেঞ্জ হলো না। সেটার ক্ষেত্রে আমি যতটুকু জানি একটি আইন আছে, মানে অন্যান্য সাজার ক্ষেত্রে আমার জানা মতে ওরকম কোনো বিধান নেই যে সুপ্রিম কোর্টটাই শেষ, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আমি যতটুকু জানি যে এটা লাস্ট স্টেজ আরেকটা আছে সুপ্রিম কোর্টের উপরে, সেটা হলো আপনার রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। জি, ওই স্টেজে তো সে যেতে পারবে যদি মৃত্যুদণ্ড হয়ে থাকে। জি, যেতে পারবে। মানে এটা কি রাষ্ট্রপতি তখন করণীয় কি থাকবে?
রাষ্ট্রপতি ইচ্ছা করলে তাকে এটা যে ফৌজদারি কার্যবিধির 401 এবং 402 দ্বারা ওনাকে ইচ্ছা করলে মুক্তি দিতে পারে, খালাস দিতে পারে। মানে এটা রাষ্ট্রপতি, এটা হলো এটা রাষ্ট্রপতির এটা ইচ্ছাধীন ক্ষমতা। আর রাষ্ট্রপতি ইচ্ছা করলে তাকে মুক্তি দিতে পারে। এটা শুধু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। আর অন্যান্য ক্ষেত্রে তো এটা প্রযোজ্য হবে না। জি না। সাজার ক্ষেত্রে বা 10 বছর 20 বছর বা যাবজ্জীবনের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। জি না, যাবজ্জীবন হলে এটা যাবজ্জীবন তাকে কারাদণ্ড ভোগ করতে হবে। মানে এটা হাইকোর্ট যেটা আদেশ দিবে সেটার উপরে ভিত্তি করে। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং মুভি বাংলার সকল কর্মকর্তা কর্মচারী ওনাদেরকেও ধন্যবাদ, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব একই সময়ে। সেই পর্যন্ত মুভি বাংলা টেলিভিশনের সঙ্গেই থাকুন।